হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি একটা ভ্লগ শেয়ার করতে চলেছি। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ, প্রথমেই তোমাদের দেখালাম আমাদের পাড়ার শীতলা পুজো মা ঠাকুরকে। তো এখানে দেখো সবাই ঘট ডোবাতে গেছিলো, আর জিতও গেছিলো। টোটাল এখানে দুটো মূর্তি রয়েছে আর সামনে দুটো ঘট রয়েছে, তো তাই জন্য 4 জন গেছিলো ঘট ডোবাতে। আর এখানে যখন ঘট ডোবাতে গেছিলো তখনও ঢাকিরা এসে পৌঁছায়নি, তাই জন্য ঢাক ছাড়াই সবাই গেছিলো। তারপরে এখানে ঘট পুজো হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা যেহেতু পান্তা ভাতের প্রিপারেশান থাকে, যেহেতু এটা ঠান্ডার উপোস থাকে একটা পাড়া শুদ্ধ লোকে, তো তাই জন্য পরের দিনে আমাদের কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। বাবান টাকা দেখি, বাবান কোথায় ঘরে কি লেগে সিঁদুর সিঁদুর ওই যে ভেতরে যা দেখ প্লাস্টিকে বাঁধি আসতো থানার কাজে মিথ্যাটা বলছে থানা দিয়ে না এখন চলে আসতো এখন তো চলে আসছে ঘর ডোবানো হয়ে গেল বলো পয়সা কমিয়ে দিবি না দেবো কমিয়ে 500 টাকা যদি না কমিয়ে দিয়েছি তো কি কথা বলি 2000 years later সো পরের দিন সকালবেলা উঠেই বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরকে জল দিয়ে দেখো রান্নার প্রিপারেশনে চলে এসেছি। তো বাড়িতে দেখলাম ফ্রিজেতে দুটোই বেগুন রয়েছে, আর ছিল না বেগুন, তো তাই জন্য দুটোর মধ্যে একটা বেগুনের তো অর্ধেকটাই পুরো পোকা ছিল আর একটা বেগুন ঠিকঠাক ছিল। তো বেগুনগুলোকে এরকম লম্বা লম্বিভাবে আমি কেটে নিয়েছিলাম। তোমরা কীরকম করে বেগুনি করার সময় বেগুনটা কাটো সেটা অবশ্যই জানিও আমাকে। তো আমি এরকমভাবেই কেটেছিলাম। আর খুব একটা আমাদের বাড়িতে তো তেলে ভাজা সেরকম হয় না, যেহেতু সবারই মানে মশলাপাতি বা তেলে ভাজা খাওয়াটা বারণ, আমার ছেলের, তারপর জিতেরও একটুখানি পেটটা বেড়ে গেছে, তাই জন্য ওকেও আমি বারণ করি যে বেশি না খেতে। তো সব মিলিয়ে একটু তেলে ভাজাটা আমাদের বাড়িতে কমই খাওয়া হবে। কিন্তু আজকে যেহেতু ঠান্ডার উপোস, আর সব দোকানে মোটামুটি পেঁয়াজি হয়, যেসব দোকানে পেঁয়াজি হয় সেই সব দোকানের তো তেলে ভাজাটা খাওয়া চলবে না। তো সেই হিসাবেই ঘরেতেই প্রিপারেশন করা হচ্ছিল। আর ভাতটা যেহেতু আগের দিন কড়াই ছিল, তাই জন্য সেটার কোনো টেনশন ছিল না, যেহেতু ভাতটা কড়াই রয়েছে। তো দেখো এই রকমভাবে ঠিক প্রত্যেকটা বেগুনগুলো কেটে নেব। তো দেখো এখানে আমার সব কটা বেগুন কাটা হয়ে গেছে। তো এবারে এই একটুখানি বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর খাবার সোডা সব কিছু দিয়ে একটুখানি পাতলা করে এটা গুলবো, কারণ খাবার সোডা দেওয়ার ফলে এটা অটোমেটিক একটু ফুলে যাবে, যার জন্য একটু মোটা লাগবে। তোমরা চাইলে একটু মোটা করেও গুলতে পারো। এরপর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটুও মানে ডালা ডালা ভাব না থাকে, লাম্পস না থাকে। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার একটা একটা বেগুনগুলো দিয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে বেগুনগুলো ছাড়বো, তেলটা গরম হওয়ার পরে অবশ্যই। তোমাদের কার কার বেগুনি খেতে ভালো লাগে বা তেলে ভাজার মধ্যে অন্য কী কী খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো এখানে গরম গরম বেগুনি হচ্ছে, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছি তাই জন্য একটুখানি অসুবিধাই হচ্ছিলো ভিডিওটা করতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এরপরে দেখো আমাদের ভাত আর বেগুনি। সকালবেলায় বাবান উঠে বলল যে আমি জল দেওয়া ভাত খাবো, পান্তা ভাত বলতে পারে না, বলে জল দেওয়া ভাত খাবো। তো তাই জন্য ওকে সকালবেলা উঠে একটুখানি অল্প করে ভাতের সাথে বেগুনি দিয়েছিলাম। গরম গরম খেতেও বেশ ভালো লাগবে, আর ওর মেনলি রুটির থেকে ভাতটাই বেশি প্রিয়, তাই জন্য ওকে আমি বললাম যে ঠিক আছে তাহলে ভাতের সাথে এখন গরম বেগুনিটা হচ্ছে তো খেয়ে নিতে।
সো এর মাঝে চলো আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলি। তো জি তো অফিসে গেছিলো, ওকে আমি খাবারটা দিয়ে আমি ব্রেকফাস্ট করছিলাম। তো এখানে রুটি আর কাবলি চানার তরকারি ছিল। তারপরে এবার আমরা যাচ্ছিলাম পুজো দিতে ঠাকুরের কাছে। তো এখানে আমি আবার ড্রেস চেঞ্জ করে আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে আর আমার জায়ের মেয়ে টুনি আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুরের ওখানে। তো মন্দিরটা এটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে, অনেক বছর ধরে এই মন্দিরটা রয়েছে। আমি যখন বিয়ে করে আসি তখন আমি এই মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছিলাম। তো এখানে যখন গেলাম তখন প্রায় বাজে 12:30 পৌনে একটা, একটু পরেই পুজো আরম্ভ হবে। তো তাই জন্য এখানে আমি সমস্ত রকম ঠাকুরের কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে মালা পরিয়ে সকলের নামে ঠাকুরের কাছে পুজো দিয়ে এখানে আমি এবার বাড়ির দিকে রওনা হব। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর, এই ঠাকুরটা অনেকই জাগ্রত, এখানে সবে দণ্ডিও কাটে। আর এখানে অনেক জোরে জোরে গান চলছিল। তো এখন যদি আমি গানটা ছাড়ি তাহলে হয়তো আমার কপিরাইট ইস্যু চলে আসবে, তাই জন্য আমি গানটা দিতে পারিনি। আর ঢাক বাজছিল না তখন, ঢাকটা পুজোর সময় বাজে বলে ঢাকটা বাজছিল না। আর এখানে বাবানকেও বলেছিলাম একটুখানি মোমবাতি আর ধূপ ঠাকুরের দিকে দেখাতে, তাই জন্য ও দেখো করছে। এমনিতে ও একটুখানি ঠাকুরের কাছে মন্ত্র বলা বা ঠাকুর পুজো দেওয়া এইগুলো একটু আধটু করে ও। আর তোমরা কে কে আমার চ্যানেলে এসে লাইভ দেখেছো হরির নামের সেটাও জানিও, কারণ এখানেই সন্ধেবেলা হরির নামের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আমি সত্যি কথা বলতে আগে কোনোদিনও ঠাকুরের হরির নাম শুনিনি, তো এই প্রথম লাইফে শুনলাম। আর ওই গল্প ঠাকুরের হরির নাম শুনে আমার চোখে জল চলে এসেছিলো। এত সুন্দরভাবে ওরা গল্পটা বলে বা ফুটিয়ে বলে যে তোমার অটোমেটিক চোখে জল চলে আসবে। আর ঠাকুরের কথা শুনতে শুনতে কখন যে পুরো তোমরা ওই গল্পের মধ্যে হারিয়ে যাবে সেটা ভাবনা চিন্তার বাইরে। তো লাইফে এই জিনিসটা এই ফার্স্ট টাইম আমি শুনলাম, খুবই ভালো লাগলো। আমাদের এখানে আরম্ভ হয়েছিল প্রায় রাত 8:30 9টা থেকে রাত 12টা অবধি হয়েছিল। তো আমি তো গেছিলাম ওখানে 10টার সময়, খাবার টাবার করে নিয়ে 10টার সময় রাত্রিবেলা গেছিলাম। 10টা থেকে পুরো 12টা অবধি লাস্ট অবধি ছিলাম, কারণ বলছিল যে নাকি হরিনাম শুনতে শুনতে মাঝখান থেকে উঠে আসতে নেই, তাই জন্য আমরা পুরোটা শুনেই এসছিলাম বাড়ি। আর এই মন্দিরটা যেহেতু নতুনভাবে প্রতিষ্ঠা করা হলো তাই জন্য একটুখানি উঁচু করে সুন্দর করে করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরটা পুরো নতুন চকচকে। তো যেই মন্দিরটার পাড়ায় সকলের কাছ থেকে ঠাকুরের নামে চাঁদা তুলে যে যা সাহায্য করতে পারবে সকলে মিলে সাহায্য করে তারা বাড়ির লোকেরা হয়তো অনেকটা বেশি পরিমাণে টাকা দিয়ে ঠাকুরের এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরটা আসলে অনেকটা নিচে হয়ে গেছিলো, বর্ষাকালে ভিতরে মন্দিরে জল উঠতো, তো তাই জন্য মন্দিরটা উঁচু করে ভালো করে করা হলো। তো দেখো আমি এই শাড়িটা পরে আমি ঠাকুরের কাছে গেছিলাম, তাই জন্য আমি তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম যে ইয়েলো কালারের এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমি আমার সাধে পেয়েছিলাম। তো এবারে প্রিপারেশান নিচ্ছি চপ বানানো। তো এসেই ড্রেসটা চেঞ্জ করে আবার চপ বানানোর জন্য এখানে মশলাটা ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখো পটল ভাজা বসিয়েছিলাম। আর এই মশলাগুলোর মধ্যে ছিল শুকনো লঙ্কা, ধনে, জিরে, তেজপাতা, আর তার সাথে ছিল এলাচ, গোলমরিচ। তো সব কিছু নিয়ে ওগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবো। আর এখানে দেখো আলু ভাজা, বেগুনি অলরেডি কমপ্লিট, পটল ভাজিটা বসিয়েছি, এবার চপটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে মাখবো। তো যতক্ষণ মশলাটা দিয়ে একটা গন্ধ ছাড়ছে, তোমরা ঠিক বুঝতে পারবে একটা ঝাঁঝ টাইপের একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ এটাকে হালকা আঁচ করে নেড়ে যেতেই হবে। আর দেখবে মশলাটা যেন কোনোভাবে একদিকেই আঁচ হতে হতে পুড়ে না যায়, তাই জন্য এটা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নাড়তে হবে, কারণ একভাবে রেখে দিলে দেখবে একদিকটা পুরো কালো হয়ে গেছে আর একদিকগুলো ভাজাই হয়নি অন্য সাইডেরগুলো। তো যাই হোক, এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এবারে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো গুঁড়ো করে নেব। আর এই মশলাটা তোমরা অন্য কোনো সাদা তরকারিতেও ব্যবহার করতে পারো, হালকা দিলেই ভালো লাগবে, বা কোনো আলু সিদ্ধ মাখার সময় যে কোনো জিনিসে নিরামিষ জিনিসে এটা দিলেই ভালো লাগবে। এরপরে দেখো আলু সিদ্ধ কিন্তু মেখে নেওয়ার পর চপের প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি। থালার মধ্যে হালকা একটু বেসন ছড়িয়ে চপগুলোকে দু হাতে এরকম আলুগুলোকে নিয়ে ছোটো ছোটো গুলি করে এইভাবে আমি সাইজ করে চপগুলো রাখছি। এবার বেসনগুলো গুলিয়ে আমি জাস্ট চপগুলো ছেড়ে দেবো। তো চপগুলো ভাজার সময় আমার ভিডিও করার কথা মনেই ছিল না, বাস লাস্ট ওয়ান যখন লাস্টেরটা যখন ভাজছি তখন আমার মনে পড়লো যে হ্যাঁ চপগুলো তো আমার ভিডিওই করা হয়নি। সো এই রান্নাবান্নার চক্করে আমার তো ঠাকুরের ওখানে দণ্ডি কাটা দেখতে যাওয়া হয়নি। তো এই দেখো আমার যা দণ্ডি কাটতে গেছিলো, তো দণ্ডি কেটে এসে এখানে তুলসী চূড়ার সামনে বসেছিল, তাই জন্য আমরা সকলেই এক এক করে এসে
আমার জায়ের কোলে বসছিল। আর আমার বাবান যেহেতু খাওয়া দাওয়া করে সবে জামা প্যান্টটা ছেড়েছিল, তাই জন্য ওকে তাড়াতাড়ি গামছা গায়ে দিয়েই ওকে ওর জেম্মার কোলে বসিয়ে দিয়েছিলাম। ও জেম্মা বলেই ডাকে, জেঠিমা বলে না। আর এখানে দেখো আমার আরেক বড় জায়ের মেয়ে, সবাই একে একে করে বসছিলাম। এমনকি আমাকেও সবাই বলেছিল বসে বসে, তাই জন্য আমিও হালকা করে একটুখানি বসে নমস্কার করে নিয়েছিলাম। একটু ঠেকিয়ে বসতে হয়। এসো নাই, এবার শোন শোন, বস একটু কিছু হবে না। বস জয় কোথায়? হ্যাঁ জেঠু, হ্যাঁ ওই জয় আসছে, আমরা হাসতে। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। নমস্কার, হাত জোর করে নমস্কার, হাত জোর করে নমস্কার। সো আমার কটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই আমি অর্ডার করেছিলাম। আর এই পার্সেলগুলোই আজকে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমটাই ছিল এই পিলগ্রিমের হেয়ার মাস্ক। আর এই সব কটা প্রোডাক্ট আমি নিজেই পারচেস করেছি, এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয়। আর এই সব কটা ব্র্যান্ড, এগুলো আমি লাইফে এই ফার্স্ট টাইম ইউজ করছি, আগে কখনো এই ব্র্যান্ডগুলো আমি ইউজ করিনি। তো প্রথমেই ছিল এই পিলগ্রিমের স্মুথনিং হেয়ার মাস্ক, দেন ছিল স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম, আর লাস্টে ছিল একটা বিব্লেন্টের হেয়ার মাস্ক। এগুলো ছিল আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট। এরপরে আমি দেখাবো আমার বডি কেয়ার প্রোডাক্টের মধ্যে একটা ফেস ওয়াশ আর একটা বডি ওয়াশ নিয়েছি, সেটাও আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বিব্লেন্টের শ্যাম্পুটাতে বেশ ভালো অফার ছিল, তাই জন্য আমি বড় প্যাকেজটাই নিয়ে নিয়েছি। তোমরা কে কে প্রোডাক্টগুলো ইউজ করো আর কোনটা কেমন সেটা জানলে আমাকে একটু কমেন্টে জানিও। আর এছাড়া আমি নিয়েছিলাম একটা নিভিয়ার শাওয়ার জেল আর পটসের ফেস ওয়াশ। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।